নমস্কার। বেঙ্গল ফিল্ম আর্কাইভের অনুষ্ঠান সিনেমা খাতা হলদে পাতা নিয়ে আবার ফিরে এলাম। আমি সৌম্য। আজ এই অনুষ্ঠানের প্রথম সিজনের শেষ পর্ব। আজ এমন একজনের লেখা পড়ব, সিনেমা নিয়ে খুব বেশি লেখা যিনি লিখে যাননি, সাহিত্যিক মহাশ্বেতা দেবী। সিনেমায় ভায়োলেন্স নিয়ে এখন অনেক আলোচনা চলছে। এই সময় তাই আমরা ফিরে পড়ব মহাশ্বেতা দেবীর লেখা চলচ্চিত্রে ভায়োলেন্সের ভূমিকা। ঢাকা থেকে প্রকাশিত ধ্রুপদী নামে একটি সংকলনে লেখাটা বেরিয়েছিল 1985 সালে। ধ্রুপদীকে চলচ্চিত্র নিয়ে লেখার কথা যখন কবুল করেছিলাম, তখন থেকে মনে মনে বিচলিত। চলচ্চিত্র নিয়ে লেখার কোনো অধিকার তো নেই আমার। দর্শক হিসাবে চলচ্চিত্রের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ও হারিয়ে ফেলেছি। বছরে একটি ছবি দেখা হয় কি না হয় সন্দেহ। এমন অবস্থায় কি বলতে পারি? পৃথিবী বিখ্যাত যেসব চলচ্চিত্র মানুষকে প্রেরণা দেয়, তারই বা কয়টি দেখেছি। তাই কিছু টুকরো স্মৃতি ও ভাবনা ও চিন্তা লিপিবদ্ধ করা ছাড়া উপায় নাই। ধ্রুপদী ঢাকা থেকে বেরোচ্ছে। আমরা যখন ঢাকায় জিন্দাবাহার লেনে মামা বাড়িতে শৈশব কাটাতে যেতাম, তখন দিদিমার সঙ্গে আদরের নাতনি আমি আরমানিটলা পিকচার হাউসে ছবি দেখতে যেতাম। এখনকার দুই পারের বাংলাভাষী ছেলে মেয়েদেরই অবাক লাগবে ছবি দেখার ব্যাপারটা কি রোমাঞ্চকর ছিল। ঘোড়ার গাড়ি চেপে যাওয়া, চিনে বাদাম কেনা, দিদিমার সঙ্গে বক্সে বসে ছবি দেখা। আমরা দেখতাম 3 দিন ধরে চলা নির্বাক ছবির সিরিয়াল গ্যালোপিং গোস্ট। কিছু মনে নেই। ট্রেডার হর্ন, কেড, মডার্ন টাইমস বেশ মনে পড়ে। আর মনে পড়ে বছর খানেক ধরে চলা ছবি অচ্ছুত কন্যা। কিশোর নায়ক ও কিশোরী নায়িকার দ্বৈত গান मैं बन की चिड़ियाর সময় পর্দায় ধ্যাবড়া ধ্যাবড়া লাল গোলাপি রং দেখা যেত। আমরা প্রভূত রোমাঞ্চিত হতাম। তখন পরাধীন দেশ, পর্দায় যৌনতার আমদানি হয়নি। অত্যন্ত নিষ্পাপ সে দ্বৈত গানটিকে তখন আজকের ভাষায় অপসংস্কৃতি মনে করা হতো। নিজের কাকা সুবিশ ঘটক বিলাত থেকে সিনেমাটোগ্রাফি শিখে এলেন। একটু দূরের কাকা নীরেন লাহিড়ী হলেন পরিচালক। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি কাগজের প্রতিষ্ঠাতা সম্পাদক বড় মামা শচীন চৌধুরী কিছুদিন বম্বে টকিজের ব্যবসায়িক কর্মভার নিলেন। সেজ মামা হিতেন চৌধুরী চলচ্চিত্র শিল্পে নানাভাবে যুক্ত হলেন বম্বেতে। আমার ভাই অবু ঘটক হলো চিত্র সাংবাদিক। আর চলচ্চিত্র জগতে আমাদের পরিবারের সবচেয়ে বড় মানুষ ঋত্বিক তো সব অর্থেই চলচ্চিত্রে নিজের জায়গা নিজের হিম্মতে করে রেখে গেল। বিজন চলচ্চিত্রে অভিনয় করলেন, ঋত্বিকও করল। তবে চলচ্চিত্রে এই পরিবারের প্রথম অভিনেতা আমার বাবা মনীশ ঘটক। 1923-24 সালে অসম্ভব রোগা শরীর এবং 6 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্য নিয়ে তিনি নিতিন বসুর কোনো স্বল্প দৈর্ঘ্য ছবিতে চোর সেজে নারকেল গাছে উঠেছিলেন ও নেমেছিলেন। এভাবেই চলচ্চিত্র পরিবারের মধ্যে ঢুকে যায়। আর যতজনের নাম লিখলাম, হিতেন চৌধুরী ও নিতিন বসু ছাড়া সকলেই মৃত। বাবা ছাড়া কেউই বৃদ্ধও হতে পেলেন না। কি ছবি দেখেছি, কি মনে পড়ে তার মধ্যে গিয়ে লাভ নেই। অতীতের কথা বর্তমান পাঠকের ভালো লাগবে কেন? কি দেখেছি তা বলবো না, কি দেখতে ইচ্ছা করে তাই বলতে পারি। সর্বদাই মনে হয় পেশাদারি সাহিত্যে যেমন অধিকাংশ, চলচ্চিত্রে তেমনি দেশ ও মানুষ থাকে অনুপস্থিত। চলচ্চিত্র তো এক প্রভূত ক্ষমতাশালী মিডিয়া। যে দেশে দুই বাংলায় যেমন নিরক্ষর মানুষ বেশি, সে দেশে চলচ্চিত্র মানুষকে অজানিতেই রক্তে রক্তে প্রভাবিত করতে পারে। দীর্ঘ 10 বছর ধরে যা যা দেখেছি তাই এই রকম।
নকশাল আন্দোলনে ধৃত বন্দীদের ওপর যে অকথ্য অমানবিক নির্যাতন চালানো হয় তা প্রেসের মাধ্যমে অনুমাত্র প্রকাশ পায়। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারকুন্ডে কমিশন ইত্যাদির মাধ্যমে কিছু প্রকাশ পেল। তাছাড়া মুখে মুখে খবর চলতো, গোপন থাকেনি। এমন কাজ করা চলে তাই কেউ জানতো না, কেননা ব্রিটিশ সরকারও এমন উন্নত পর্যায়ে নির্যাতন চালায়নি। কিন্তু শিক্ষিত বা বুদ্ধিজীবী মহল এও দেখল দেশে সবার সঙ্গে যে এমন অত্যাচার করা চলে, কিন্তু অপরাধীর কোনো শাস্তি হয় না। এই একই সঙ্গে গত 10-12 বছর উন্মত্ত হিংসা, খুন ইত্যাদি অর্থাৎ নগ্ন ভায়োলেন্স উপজীব্য করে বহু চলচ্চিত্র তৈরি হল, যার প্রতীকী উদাহরণ শোলে। এসব ছবিতে সেন্সর ও ফর্মুলা মেনে শেষে পুলিশ অপরাধীর শাস্তি বিধান করল। পাপের পতন ও পুণ্যের জয় ঘোষিত হল। কিন্তু গ্রামগঞ্জের উঠতি তরুণ, যারা অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত, অশিক্ষিত, তাদের মানুষে এই অবিবেকী ভায়োলেন্সটি ছাপ কাটল। ফর্মুলার সমাধান কিন্তু দাগ কাটল না। কেননা সিনেমা যখন দেখে, দর্শক জানে এটা সিনেমা। বাস্তবে খুনিতে পুলিশে গভীর আঁতাত এবং পুলিশ প্রকৃত অপরাধীকে ধরেছে এমন অভিজ্ঞতা কারও ঘটেনি। অতএব ওই সুস্থ সমাধান বর্জনীয়। এমন চলচ্চিত্র একের পর এক দেখতে দেখতে 3 রকম প্রতিক্রিয়া মনে স্থায়ী হয়। ভায়োলেন্সে অহেতুক আসক্তি জন্মায়, এবং এ কোনো রাজনীতিক উদ্দেশ্যপ্রাণিত ভায়োলেন্স নয়। সিনেমার ভায়োলেন্সের বিল্ড আপ হয় দুর্বলের ওপর সবলের অত্যাচার দেখে। চলচ্চিত্রকার এই কাজটি যত ডিটেলে করেন, পাপের পতন, পুলিশ কর্তৃক অপরাধীর শাস্তি বিধান, সেগুলো তত যত্নে সারে না। ফলে 2, পুলিশ বা বিচারক বা ভাগ্য দেবতা দ্বারা নৃশংস অপরাধীর শাস্তি বিধানের ব্যাপারটি বাস্তবের সঙ্গে মেলে না বলে দর্শক ওটিকে সহ্য করে যান মাত্র। ভায়োলেন্স ব্যাপারটি কিন্তু তার বাস্তবের সঙ্গে মিলে। ফলে 3, মানব জীবন ও মানব শরীর সম্পর্কে এক চূড়ান্ত পাশবিক মনোভাব জন্ম নেয়। যন্ত্রণা ও নির্যাতনে জন্মায় আসক্তি। মানুষকে নানাভাবে মারা চলে, কেননা মানুষ বস্তুটাই মূল্যহীন। এমন মানসতার অন্যতম পরিচয় দেশের বহু জায়গায় আজকাল নতুন মজায় দেখা যাচ্ছে। মানুষকে অন্ধ করে দেওয়া এবং অন্ধ করে দেবার সপক্ষে প্রবল জনমত কোন মানসতা থেকে জন্ম নেয়? তাতে চলচ্চিত্রের অবাধ, বর্বর ও নিরর্থ ভায়োলেন্সের অবদান কতখানি? ভায়োলেন্স আমার প্রিয় বিষয়, অর্থপূর্ণ ভায়োলেন্স। যে ভায়োলেন্সের ফলে সমাজে অগ্রগতি ঘটে, যে ভায়োলেন্সের প্রকাশ ঘটে বিদ্রোহে, বিপ্লবে। সে কথা থাক। আমার তাই অনেক কম দেখা ছবি থেকে কিছু কিছু ছবির কথা মনে পড়ে, নিজের দেখা জীবনের সঙ্গে মেলায়। আমাদের 2 বাংলায় কি তরুণের বিদ্রোহ কম? ইফের মতো ছবি হয় না কেন? ইফ হতে পারে যদি, এ ভূখণ্ডেও কিছু হতে পারত। আখ চাষি কৃষাঙ্গ নিয়ে যদি কুয়েমেদা হতে পারে, এ উপদ্বীপের কৃষিভিত্তিক জীবন আশ্রিত তেমন ছবি কেন হয় না? ব্যাটল অফ অ্যালজিয়ার্স দেখেছি। আর অন্য একটি ছবি, আর্জেন্টিনা, তার শেষে ছিল চে গুয়েভারার মৃতদেহ ঘিরে শনাক্ত প্যারেড। মজুন শাহ, তিতুমির, নীল চাষি লুসাই, সাঁওতাল এসব বিদ্রোহের যথাযথ ছবি হলে তাতেও ভায়োলেন্স থাকবে, কিন্তু তা মূল্যবোধ ফিরাবার ভায়োলেন্স, মানুষকে পশু বানাবার নয়। গত 10-12 বছরে 2 দেশে অনেক সার্থক আত্মদান ঘটেছে। ভোজপুরের জগদীশ প্রসাদ বা বাংলাদেশের সিরাজ শিকদারকে নিয়ে ছবি দেখতে ইচ্ছে করে। একদা রোজেলিনি তো ওপেন সিটি করেছিলেন। এসব ছবিতে দেখতে ইচ্ছে করে। আর এ প্রসঙ্গে মনে পড়ে ঋত্বিকের কথা।
সেও মিডিয়ামের জন্য মরতেও রাজি থাকবে যে চিত্র নির্মাতা, সেই কোনোদিন চলচ্চিত্রের অপরূপ ভাষায় অন্য মূল্যে ও অর্থে ভায়োলেন্সকে উপস্থাপিত করবে। আমি সে ছবি দেখব না, অন্যরা দেখবে। দেখবে কি? কেমন লাগলো? আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আমরা পরের সিজনে নিশ্চয়ই ফিরে আসবো। আসলে এরকম কত লেখাই তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মাত্র কয়েকটাই আপনাদের সামনে এই কদিনে তুলে ধরতে পেরেছি। বাংলা ছবির নানা রকম উপাদানকে একত্র করার চেষ্টা করছে বেঙ্গল ফিল্ম আর্কাইভ। তাই আমাদের ওয়েবসাইটটা দেখবেন এবং আমাদের ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই আবার পরের সিজনে দেখা হবে। আজ তাহলে আসি।